শুরুতেই নজর রাখতেই হচ্ছে খড়দার দিকে, কারণ সেখানে আজব নিদান কার? নেতার ছেলের। কি সেই নিদান? নেতার অনুমতি ছাড়া নাকি বিয়ে করা যাবে না। ভাবুন একবার, বিয়ে করতে গেলে লাগবে নেতার অনুমতি। বাবার নামে নিদান জারি নেতার ছেলের। খড়দায় নেতার ছেলের রোষে প্রেমিক। ঠিক কি ঘটনা? প্রতিনিধি সুবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুবীর, বিয়ে করতে গেলে নেতার থেকে অনুমতি কেন নিতে হবে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দোপের এলাকা, সেই এলাকাতে এই যে প্রেমিক, তার নাম হচ্ছে আজগর আলী, তার ডাক নাম হচ্ছে আধার। এ কিন্তু এলাকার নামী ফুটবল খেলোয়াড় নামে পরিচিত, এবং এর সাথে প্রেম ছিল হচ্ছে এলাকারই একজন মহিলার, এবং তাদের কিন্তু বেশ কিছুদিন পরে তাদের বিয়ে হওয়ার কথা। এরা কোনো একটি জায়গায় ঘুরতে যাওয়ার এদের প্ল্যান কথা ছিল, এবং সেই জায়গা থেকেই কিন্তু পঞ্চায়েত সদস্য যিনি রয়েছেন আলাউদ্দিন পুরকাই, তার ছেলে আশরাফ পুরকাই, তিনি কিন্তু বাবার নাম করে নিদান দিয়েছেন যে তাদের অনুমতি, অর্থাৎ তার বাবার অনুমতি ছাড়া কোন রকম কিন্তু এই ধরনের কাজ করা যাবে না। এবং এই ঘটনায় যখন সে অনুমতি না নেয়, তখন কিন্তু বেধড়ক মারধর করা হয় এই আজগর আলীকে, এবং এই ঘটনার অবরা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পঞ্চায়েত সদস্যের ছেলের নামে। কিন্তু এখনো পর্যন্ত পুলিশ কিন্তু তাকে গ্রেপ্তার করতে পারেনি। উল্টো দিকে এই যে ঘটনা, অর্থাৎ গোটা ঘটনাকে সমর্থন করেছেন তৃণমূলের ব্লক সভাপতি শুকুর আলী, এবং তিনি বলছেন যে এই যে গোটা ঘটনায় টোটাল অভিযোগের আঙুল তুলছেন ওই মহিলার দিকে। বেশ, আমি সংসার করতে চাই, সংসারে যেন করতে দেওয়া হয়, তাদের যেন কোনো বাধা না হয়, আর হুমকি এই ধরনের ঘটনা যেন দ্বিতীয়বার না ঘটে। আমরা খেটে খাওয়া মানুষ, এইভাবে যদি মারি, আমাদের কী করে, কোথায় যাবো, কার কাছে যাবো আমরা? আমি অনুরোধ করি, আমার বিশেষ করে অনুরোধ আমাদের যে এমএলএ বিধায়ক সাহেব, আপনি ব্যাপারটা একটু দেখবেন। আমি এক্স প্লেয়ার, কিছু করতে পারিনি, আমার লিগামেন্ট ছিঁড়ে গেছে। দয়া করে আমি আজার বলছি, এদের গুন্ডা বাহিনীর হাত থেকে মানুষকে বাঁচানো। আন্তু, আলাউদ্দিনের ছেলে আন্তু, এদের পার্টি যত ছেলেরা আছে, কি বলতে চাইছে ওরা? ওরা চাচ্ছে যে ওই ছেলেটা আমার বাড়িতে না আসে। কে আজাদ? হ্যাঁ, আমার যে আছে, যে হবু হাজব্যান্ড, ও যেন না আসে। আমরা তো একে ভালোবাসি, আমরা বিয়ে করবো, আমাদের বিয়ে সব কিছু হয়ে গেছে, আমরা একসাথে ব্যবসা বিজনেস দোকান করি। ওদের অভিযোগ যে তুমি ওকে বিয়ে করতে পারবে না, ওই ছেলেকে তুমি ছেড়ে দিতে হবে, ওর সাথে তুমি মিশতে পারবে না। কার সাথে? আজহারের সাথে, মানে আমার এই প্রেমিকা, যার সাথে আমি ভালোবাসি, বিয়ের কথা, ওর সাথে ওরা মিশতে দেবে না। নেতার ছেলেকেই সমর্থন ব্লক সভাপতির। এই মহিলাটার একটা আফগানিস্তানের একটা ছেলে, ওর হাজব্যান্ড আছে, তার মনে হয় 3টে মেয়ে আছে। সেটা নিয়ে এখানে বিচার পঞ্চায়েত অনেক কিছু হয়েছে, আমিও সেখানে ছিলাম। এখন মেয়েটি এবং ছেলেটি মনে করে এটা ইউরোপের মতো যদি কালচার মনে করে, এটা তো ভারতবর্ষ, এখানে তো একটা সামাজিক ব্যাপার আছে, সামাজিক কৃষ্টি কালচার আছে। এখন মানুষ ছেলেপিলে এটাকে প্রোটেস্ট করছে। ওর যদি ইনজুরি কোনো রিপোর্ট থাকে, তাহলে ও আইনের পথে চলবে। কিন্তু একটা জিনিস ফ্যাক্টর করে যে আমরা ইউরোপ যদি হয়ে যায় তাহলে ঠিক আছে, এটা তো ভারতের কৃষ্টি কালচার, বাংলার কৃষ্টি কালচার। এই কৃষ্টি কালচারকে একটু ফলো করলে মনে হয় ভালো হয়। আর এবার চোপড়া সোনাপুর পঞ্চায়েতের একটা ছবি দেখাবো আপনাদের। দেখুন, শ্রাদ্ধ অনুষ্ঠান হচ্ছে এবং ছবি রয়েছে, যার শ্রাদ্ধ হচ্ছে তিনি মৃত নয়, তিনি জীবিত মেয়ে শ্রাদ্ধ হচ্ছে। প্রশ্ন উঠছে কেন এই ঘটনা? কারণ সেই মেয়েটি অমতে বিয়ে করার জন্য মেয়ে শ্রাদ্ধ করে পরিবার। চোপড়া সোনাপুর পঞ্চায়েত এলাকার ঘটনা। মেয়ের প্রেমের সম্পর্ক, বাড়িতে মানতে নারাজ, আর তারপর এই অনুষ্ঠান, অর্থাৎ শ্রাদ্ধ অনুষ্ঠান, যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, জীবিত মেয়ে শ্রাদ্ধের ছবি আপনারা দেখছেন। কিন্তু কেন এরকম পরিস্থিতি হলো? প্রতিনিধি চঞ্চল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। চঞ্চল, একেবারে চমকে ওঠা এক ছবি, মেয়ে জীবিত রয়েছেন কিন্তু তারপরেও জীবিত মেয়ে শ্রাদ্ধ কেন? দেখো, একদমই চমকে ওঠার মতনই কিন্তু ছবি। কারণ যেটা অভিযোগ উঠে আসছে যে চোপড়ার যে সোনাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার যে এক যুবতী, তিনি কিন্তু ভালোবাসা বা প্রেম গঠিত ব্যাপার ছিল, এবং তিনি এক যুবককে কিন্তু পালিয়ে বিয়ে করে নেয়। এরপরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করার পরে কিন্তু যখন জানতে পারে, তারপরে তার মেয়েকে কিন্তু অনেক বোঝানোর চেষ্টা করে যে তুমি বাড়ি চলে আসো, পরবর্তীতে দেখা যাবে অন্য কোথায় কি করা যাবে। কিন্তু মেয়ে কোনো মতেই কোনো রকমের বুঝতে চায়নি। পরবর্তীতে কিন্তু বাবা মা সেই হতাশ হয়ে বাড়ি ফিরতে হয়, এবং বাড়িতে ফিরে কিন্তু পরিবারের লোকজনের সাথে আলোচনা
আলোচনা করে পাড়া প্রতিবেশীর সাথে আলোচনা করার পরে কিন্তু শেষমাস কিন্তু এই যে ওই যুবতীর বাবা মা তারা কিন্তু সিদ্ধান্ত নয় শ্রাদ্ধ করার এবং মেয়ের সাথে সমস্ত রকম সম্পর্ক বিচ্ছিন্ন করে গ্রামবাসী এবং আত্মীয় স্বজনদের উপস্থিতিতে কিন্তু ওই জীবিত মেয়ের কিন্তু শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন করে তার বাবা মা। এবং গোটা ঘটনা নিয়ে কিন্তু চোপড়া এলাকা জুড়ে যখন জানতে পারে এই ঘটনা নিয়ে কিন্তু হইচই শুরু হয়ে যায়, যে এমন পরিস্থিতি দাঁড়ালো যে শেষমেশ বাবা মাকে জীবিত মেয়ের শ্রাদ্ধ করতে হলো। এটা নিয়ে কিন্তু একদম বিভিন্ন মহলে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রিয়াঙ্কা, একেবারে পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো আপনাদের। স্বপ্ন যে ভেঙে গেছে অন্য পরিবারের সাথে, যা আমরা মেনে নিতে পারিনি, ওর জন্য আজকে ওর শ্রাদ্ধ কর্মক্রিয়া করলাম। ও ভাগছিল প্রায় 9 তারিখ 3 মাস 2025-এ, আজকে ওর চৌথা আমরা ক্রিয়াকর্ম শ্রাদ্ধ করলাম। আর এই নিয়ে সমাজতত্ত্ববিদ অনসূয়া মৈত্র কি বলছেন শোনাবো আপনাদের। মা বাবাদের এই প্রবণতা দেখা যাচ্ছে যে সন্তানকে নিজের ব্যক্তিগত সম্পত্তি মনে করা এবং একটি স্বাধীন ব্যক্তি না মনে করা, যার নিজের ডিসিশন নেওয়ার, নিজের সিদ্ধান্ত, নিজের পছন্দ মতো বিয়ে করার অধিকার আছে। এখানে যেটা হয়েছে সেটা হলো মেয়েটি বাবা মার অমতে গিয়ে বিয়ে করেছেন এবং বাবা মার যা আশা ছিল তার থেকে সেটি পূর্ণ করতে পারেনি মেয়েটি, যার দরুন তার প্রতি গভীর ক্ষোভ থেকে এই ধরনের একটা আচরণ দেখা গেছে। এটা অবশ্যই আমাদের পরিবার নামক যে প্রতিষ্ঠান তার মধ্যে কতটা ভাঙন ধরেছে সেটার একটি চিত্র। বাবার নাম পশ্চিমবঙ্গ সরকার আর সন্তানের নাম বন বিভাগ, এরকম কখনো কি দেখেছেন? দেখুন আলিপুরদুয়ারে কি হয়েছে, সরকারি নথিতে কি লেখা রয়েছে দেখুন। বাবার নাম পশ্চিমবঙ্গ সরকার, সন্তানের নাম বন বিভাগ। ভাবতে পারছেন, এটা সরকারি নথি, তাতেই লেখা বাবার নাম পশ্চিমবঙ্গ সরকার, সন্তানের নাম বন বিভাগ। আলিপুরদুয়ারের একাধিক সরকারি নথিতে পাট্টা প্রাপকের নামের জায়গায় লেখা বন বিভাগ, আর পাট্টা প্রাপকের বাবার নামের জায়গায় লেখা পশ্চিমবঙ্গ সরকার। আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভ জঙ্গল লাগোয়া এলাকার বিস্তীর্ণ জায়গায় বনবস্তি। কয়েক বছর আগে এখানকার বাসিন্দাদের পাট্টা দেওয়ার কাজ শুরু করে রাজ্য সরকার। সেই পাট্টার নথিতেই পাট্টা প্রাপকের নাম বন বিভাগ আর তার বাবার নাম পশ্চিমবঙ্গ সরকার। স্থানীয়দের দাবি, গত 2 বছর ধরে এমনই নথি দেওয়া হচ্ছে। যে পাট্টাগুলো আছে সেগুলো ইন্ডিভিজুয়ালের নামে আসবে। 2017-18 থেকে নিয়ে মোটামুটি 21-22 পর্যন্ত যে পাট্টাগুলো বিতরণ করেছে সেটা তো ঠিক ছিল। 2022-এর পরে 22-23-24-এ যে পাট্টাগুলো বিলি করেছে তার মধ্যে জমির মালিকের নাম বন বিভাগ, বাপের নাম পশ্চিমবঙ্গ সরকার। আমরা অবাক হই। নিজের জমিতে নিজের নাম না থাকলে আর বাবার নাম যদি না থাকে তাহলে কোনো জায়গায় একটা অ্যাকসেপ্ট হবে না। এটা প্রশাসনের গাফিলতির জন্য হচ্ছে না কিসের জন্য হচ্ছে সেটা আমরা বুঝি না, কিন্তু আমরা এটা মনে করছি যে এটা ওনাদের দেওয়ার ইচ্ছা নেই, তার জন্য এইভাবে করা হচ্ছে। জঙ্গল লাগোয়া এই সব জমি বন দপ্তরে, এই জমিরই পাট্টা দেওয়া হচ্ছে বনবস্তির বাসিন্দাদের, সেখানেই এই সব লেখা। एक्चुअली उसमें नॉर्मली पट्टा में हर जगह में मतलब इवन अदर स्टेट्स का भी पट्टा में फॉरेस्ट डिपार्टमेंट ही लिखता है, क्योंकि लैंड का स्टेटस रिजर्व फॉरेस्ट ही रहता है पट्टा में। फॉरेस्ट राइट्स एक्ट में राइट टू यूज जो है वो पट्टा होल्डर को मिलता है होमस्टेड के लिए और कल्टीवेशन के लिए, लेकिन लैंड का स्टेटस, लीगल स्टेटस तो फॉरेस्ट ही रहेगा, रिजर्व फॉरेस्ट रहेगा। तो बंगाल का नहीं, हर स्टेट का, एवरी स्टेट पट्टा जो फॉरेस्ट पट्टा इशू होता है उसमें ऐसा ही लिखा आता है। होमस्टेड के लिए जो एरिया डिमार्केटेड है उसमें घर बना सकता है और कल्टीवेशन खेती भी कर सकता है, ये दोनों के लिए राइट दिया हुआ है। বন দপ্তরের অফিসার বোঝাতে চাইছেন এটাই নাকি নিয়ম। তাহলে 2011 সালে দেওয়া পাট্টার নথি অন্যরকম কেন? দেখুন ভালো করে। 21 সালে যখন পাট্টা দেওয়া হয়েছিল তখন নথিতে কি লেখা ছিল? 2021 সালের নথিতে পাট্টা প্রাপকের নাম এবং বাবার নাম স্পষ্ট করে লেখা। তাহলে এখন বাবার নাম পশ্চিমবঙ্গ সরকার আর সন্তানের নাম বন বিভাগ হলো কিভাবে? নর্থ বেঙ্গল ছাড়াও তো পুরো পশ্চিমবঙ্গে পাট্টা দেওয়া হচ্ছে, সেখানে দখলদার হিসেবে পাট্টাদারের নামই থাকে। আর যেহেতু এটা পাট্টা জমি, মালিকানা সবসময় সরকারের পক্ষে থাকবে, ওই টার্মস অ্যান্ড কন্ডিশন এটা সরকার ভোগ দখলের জন্য দেওয়া হয়। কিন্তু আমি এই প্রথমবার কোথাও
মানে যে পাট্টাধারী নাম তার নাম বন বিভাগ আর তার বাবার নাম পশ্চিমবঙ্গ সরকার দেখলাম, যেটা সত্যি হাস্যকর। আমার আশা করবো যে কনসার্ন অথরিটি এটাকে নিশ্চয়ই তারা রেকটিফাই করবে, অ্যাজ পার দ্য ল অ্যান্ড শিডিউল সেটা তারা মেনে নতুন করে পাট্টা ইস্যু করবে। বক্সা টাইগার রিজার্ভ 760 বর্গ কিলোমিটারের জঙ্গল, জঙ্গল লাগোয়া 45টি বনবস্তি, কয়েক হাজার পরিবার থাকে। জঙ্গলের সঙ্গে বাসিন্দাদের পুরনো সম্পর্ক, তাদের পাট্টা দিচ্ছে রাজ্য সরকার। তাতেই পাট্টা প্রাপকের নাম বন বিভাগ, পাট্টা প্রাপকের বাবার নাম পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু সরকারি নথিতে এরকম নাম বিভ্রাট কিভাবে সম্ভব? কার ভুলে এরকম নাম বিভ্রাট? প্রশ্ন অনেকেরই। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। নদিয়ার পলাশীপাড়া, এখানে নথি ছাড়াই দেওয়া হয়েছে একের পর এক বার্থ সার্টিফিকেট। এই অভিযোগে গ্রেফতার বিজেপি পরিচালিত পঞ্চায়েতের এক কর্মী। বেশ কয়েকদিন গা ঢাকা দেওয়ার পর শেষমেশ পুলিশের জালে। নদিয়ার তেহট্ট 2 নম্বর ব্লকের সাহেবনগর গ্রাম পঞ্চায়েত, বিজেপি পরিচালিত পঞ্চায়েত। পলাশীপাড়া থানা এলাকার এই পঞ্চায়েত থেকে নথি ছাড়াই একের পর এক বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে বলে অভিযোগ। শনিবার রাতে গ্রেপ্তার করা হয় সেই পঞ্চায়েতেরই কর্মী রাজীব বিশ্বাসকে। তার বাড়ি তেহট্টের বাগাখাল এলাকায়। মাস কয়েক আগে ভোটার তালিকায় নাম তুলতে হরিণঘাটার এক ব্যক্তি আবেদন করেন, নথি হিসেবে বার্থ সার্টিফিকেট দেন। ভেরিফিকেশনের সময় বার্থ সার্টিফিকেট দেখে সন্দেহ হয় পুলিশের। তারা জানতে পারে সাহেবনগর পঞ্চায়েত থেকে বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে। এরপর 6 মার্চ সাহেবনগর পঞ্চায়েতে যায় হরিণঘাটা থানার পুলিশ। তদন্তে উঠে আসে এই পঞ্চায়েত থেকে নথি ছাড়াই একাধিক বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে। পঞ্চায়েতের কর্মী রাজীব বিশ্বাসের দিকে আঙুল ওঠে। তার বিরুদ্ধে বিডিও অফিসে লিখিত অভিযোগ জানান বিজেপি পরিচালিত পঞ্চায়েতেরই এক কংগ্রেস সদস্য। পলাশীপাড়া থানায় অভিযোগ জানান বিডিও। এরপর থেকেই বেপাত্তা পঞ্চায়েত কর্মী রাজীব বিশ্বাস। শনিবার রাতে তেহট্ট বাস স্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করে পলাশীপাড়া থানার পুলিশ। এফআইআর এর মধ্যে আরও কিছু নাম আছে, সেটা আমরা এখনও সেখানের মধ্যে বলছি না। আরও কিছু লোকের ইনভলভমেন্টও সেখানে থাকতে পারে, কিন্তু প্রাথমিক অবস্থায় যতক্ষণ পর্যন্ত তদন্ত এগিয়েছে তো তখন পর্যন্ত আমরা এরই সেখানের মধ্যে সেখানে প্রত্যক্ষ যোগাযোগ পেয়েছি এবং তার বেসিসে তাকে অ্যারেস্ট করা হয়েছে। পুলিশ জানিয়েছে 2018 থেকে নথি ছাড়াই অনেককে বার্থ সার্টিফিকেট দিয়েছেন পঞ্চায়েত কর্মী রাজীব বিশ্বাস। বেশিরভাগ ক্ষেত্রে দেখানো হয়েছে শিশুর জন্ম বাড়িতে। 2018 সাল থেকে 2025 সাল পর্যন্ত ডেট বার্থ সার্টিফিকেট ওই ব্যাপারটাই দেখে। হরিণঘাটা থানার পুলিশের মাধ্যমে আমরা প্রথম জানতে পারি এবং বারবার রাজীব বিশ্বাসকে সাবধান করা সত্ত্বেও আমাদের কথা শোনেনি। ডেট বার্থ সার্টিফিকেট ইস্যু করার সময় যে একটা ওটিপি ফোনে আসে, সেই ফোন নাম্বারটা আমার ফোন নাম্বারের জায়গায় রাজীব বিশ্বাসের ফোন নাম্বারটাই ছিল এবং ওটিপিটাও ওর ফোনেই আসতো। আমরা দুর্নীতির বিরুদ্ধে। এর আগে নদিয়ারি চাপড়ার হৃদয়পুরে পঞ্চায়েত থেকে নথি ছাড়াই শয়ে শয়ে জাল সার্টিফিকেট দেওয়ার অভিযোগ ওঠে। সেখানেও গ্রেপ্তার করা হয় পঞ্চায়েত কর্মী আশিস কর্মকার সহ 3 জনকে। নদিয়ার হাঁসখালি ব্লক, সম্প্রতি এখানকার বগুলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে 4888টি জাল বার্থ সার্টিফিকেট ইস্যু করার অভিযোগ ওঠে। গ্রেপ্তার করা হয় পঞ্চায়েত সচিব সহ 4 জনকে। এরকম জাল বার্থ সার্টিফিকেট নিয়ে বাড়ছে উদ্বেগ, কারণ নথি ছাড়াই হাতে বার্থ সার্টিফিকেট পেয়ে যাচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী থেকে জঙ্গিরা। সেই বার্থ সার্টিফিকেট দিয়ে তৈরি করে ফেলছে আধার কার্ড এবং ভোটার কার্ড। বার্থ সার্টিফিকেট দেখে তৈরি করে নিচ্ছে পাসপোর্টও। অর্থাৎ এদেশে পরিচয়পত্র পেতে বড় হাতিয়ার জাল বার্থ সার্টিফিকেট। পলাশীপাড়ায় এরকমই নথি ছাড়া বার্থ সার্টিফিকেট দেওয়ার অভিযোগ। গ্রেপ্তার পঞ্চায়েত কর্মী। নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা।